নির্যাতিতার বাবা মা নিজেদেরকে হাসির খোরাক করে তুলছেন। নির্যাতিতার বাবা মা কি কোনো রাজনৈতিক চক্রান্তে নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন? নির্যাতিতার বাবা মা কি কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন? নির্যাতিতার বাবা মা কি কোনো ভুল পথে পা দিয়ে ফেলেছেন? নির্যাতিতার বাবা মা কেন বারে বারে তাদের কথাগুলি পরিবর্তন করে ফেলছেন? নাকি তাদেরকে এই কথাগুলি বলতে কেউ শিখিয়ে দিচ্ছেন? ইত্যাদি প্রশ্ন কিন্তু দানা বাঁধতে শুরু করেছে এই বঙ্গ রাজনীতিতে। কার্যত বলা চলে নির্যাতিতার বাবা মা হয়তো কোনো রাজনৈতিক চক্রান্তে নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন বা সেই চক্রান্তের ফাঁদে কার্যত পা দিয়েছেন। হাসির খোরাক করে তুলছেন নির্যাতিতার বাবা মা এই বাংলা সহ দেশের মানুষের কাছে। সব্বার ফাঁসি চাই, যতজন আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত আছে সব্বার ফাঁসি চাই বলেছিলেন এই নির্যাতিতা তথা তিলোত্তমার মা। আবার আদালতে গিয়ে তিলোত্তমার বাবা মা বললেন সব প্রমাণ হারিয়ে গেছে, তাই যা বেঁচে আছে সেই প্রমাণকে খোয়াতে রাজি নই, তাই সঞ্জয়ের ফাঁসি চাই না। তার আগে মিডিয়াকে বলেছেন আমরা জানি এক মৃত্যু সেই পরিবারের কাছে কতটা বেদনাদায়ক, তাই আমরা সঞ্জয়ের ফাঁসি চাই না। বিচারের দিন বলেছিলেন আমরা সর্বোচ্চ সাজা চাই। আর আমাদের দেশের সর্বোচ্চ সাজা কি? না, আমাদের দেশের সর্বোচ্চ সাজা হলো ফাঁসি। মাত্র কদিনের মধ্যেই এত ধরনের স্টেটমেন্ট কেন দিচ্ছেন নির্যাতিতার বাবা মা? কোথাও গিয়ে কি তাহলে বলতেই হচ্ছে বিশেষ কোন রাজনৈতিক দল যারা রাজ্য সরকারের একদম প্রথম দিন থেকে আর্যিকর যে ঘটনা ঘটেছে তার প্রথম দিন থেকে একেবারে বিরোধিতা শুরু করেছে, সেই বিরোধী রাজনৈতিক দলে কি এই যে নির্যাতিতার বাবা মার মাথায় এই সমস্ত কথা ঢোকাচ্ছেন? তাদেরই ফাঁদে কি পা দিয়েছেন নির্যাতিতার বাবা মা? এই ধরনের কথাও কিন্তু উঠে আসছে। সেই শুরুর দিনগুলির কথা ভাবুন, যখন একেবারে কলকাতা কেঁপে উঠেছে, তিলোত্তমার বুক চিরে বিভিন্ন আন্দোলন গড়ে উঠছে। নাকে মুখে কিছু না দিয়েই নির্যাতিতার বাবা মা ছুটছেন বিভিন্ন মিটিং মিছিলে। মধ্যমণি ছিলেন এই নির্যাতিতার বাবা মা। কিসের মধ্যমণি? না, বিভিন্ন মিটিং মিছিলের মধ্যমণি ছিলেন এই নির্যাতিতার বাবা মা। তাদের একেবারে যখন তারা মিছিলে নামছিলেন সেখানে বহু মানুষ তাদের সঙ্গে হেঁটেছেন। নির্যাতিতার বাবা মা সেই যে ভিড়ে স্বস্তি পাচ্ছিলেন, সান্ত্বনা পাচ্ছিলেন, সেই ভিড় তাদেরকে আশ্বাসও যোগাচ্ছিল। কিন্তু সেদিনেও তাদের মধ্যে কি অসংলগ্নতা ছিল না? ছিল বই কি। মুখ্যমন্ত্রী গেলেন, তারাই বলেছিলেন পুলিশ তদন্ত করছে, আমাদের ভরসা আছে। মুখ্যমন্ত্রী দোষীদের শাস্তি দেবেন বলেছেন। কবের কথা? মাত্র 11 তারিখ মুখ্যমন্ত্রী গেছেন মৃতার বাড়িতে, সেদিনও বলেছিলেন এই কথা। বলেননি যে দেহ জোর করে পোড়ানো হয়েছে, বলেননি যে আমরা দ্বিতীয়বার পোস্টমর্টমের দাবি করেছিলাম, বলেননি যে একজন পুলিশ কর্তা আমাদের মুখ বন্ধ রাখার জন্য টাকা দিতে হয়েছে, টাকা দিতে চেয়েছেন। বরং বলেছেন কলকাতা পুলিশ ভালো কাজ করছে, মুখ্যমন্ত্রীর উপরে আমাদের ভরসা আছে। কিন্তু মাত্র কদিনেই ওনাদের স্ট্যান্ড কার্যত পাল্টালেন। বিকাশ ভট্টাচার্য হাইকোর্টে গিয়ে জানালেন উনি একেবারে ঘোড়ার মুখ থেকে পোস্টমর্টেম রিপোর্টের কথা জেনেছেন, যা দেখলেই বোঝা যাচ্ছে মিরর এই ঘটনা একজন ঘটাতেই পারে না। কলকাতা পুলিশ একজনকে ধরে সব ধামাচাপা দিতে চাইছে, ব্যাস অমনি মিরর ওই বিশাল যুক্তি শুনেই সিবিআই তদন্ত দিয়ে দিলেন। আর বিকাশ বাবু হয়ে উঠলেন ওই নির্যাতিতার মা বাবার পক্ষের আইনজীবী। সেটাই ছিল স্ববিরোধী অসংলগ্ন বিবৃতি দেওয়ার শুরু। আজ সেটাই একেবারে আমাদের বিষয়, অর্থাৎ আমাদের প্রতিবেদনে উঠে আসছে যে নির্যাতিতার বাবা মা কি নিজেদের হাসির খোরাক বানাচ্ছেন? এছাড়াও যে সঞ্জয়ের ফাঁসি নিয়ে টানাপোড়েন চলছে বা সঞ্জয়কে অপরাধী না বলাতে চাইছেন কি নির্যাতিতার বাবা মা, বিভিন্ন প্রশ্নই কিন্তু উত্তর নিয়েই আমাদের আলোচনা।
এই যে অভয়ের মা বাবা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, একের পর এক স্টেটমেন্ট তাদের কিন্তু বদলে যাচ্ছে। কখনো তারা পুলিশে সন্তুষ্ট, কখনো তারা আবার সিবিআই এ সন্তুষ্ট নয়, কখনো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, আবার কখনো বলছেন ভরসা আছে, কখনো তারা বলছেন যে তাদেরকে কেউ জোর করছে, তাদেরকে টাকা দিতে চাইছে, আবার কখনো সেই কথা তারা স্বীকার করতে চাইছেন না, বা প্রথম দিকে তারা এই কথাগুলো বলছিল না। এখন হঠাৎ কেন এই সমস্ত কথা, বারে বারে কথা কেন পরিবর্তন হচ্ছে? আর সিপিআইএম কে একেবারে কিন্তু এই নির্যাতিতার ঘটনা সহ বিভিন্ন দিক থেকে ধুয়ে দিলেন অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, এবং তার সঙ্গে পদ্মশ্রী কার্তিক মহারাজ যিনি পেতে চলেছেন, সেই নিয়েও কিন্তু মুখ খুললেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী ঠিক কি বলেছেন আমরা আপনাদেরকে শোনাবো, চলুন শুনে নি অরূপ চক্রবর্তী ঠিক কি বলেছেন। ইতিমধ্যেই যে ঘটনাক্রম নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, একটি তিলোত্তমার সাজা এবং সেই সম্পর্কিত পরবর্তী ঘটনাক্রম, এবং অবশ্যই দ্বিতীয়টি সাম্প্রতিক পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশিত হওয়া। তিলোত্তমার ঘটনায় আমরা সকলেই জানি যে শিয়ালদা আদালত দোষী সাব্যস্ত ইতিমধ্যেই করেছিল সঞ্জয় রায়কে, এবং তার পরবর্তীকালে জানিয়েছিল যে সাজা ঘোষণার দিন তারা ফাইনাল সাজা জানাবেন। সেই রকম সাজা হয়েছে। রাজ্যবাসী আশা করেছিলেন অনেকেই যে এই ধরনের ঘৃণ্য ঘটনায় মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে, কিন্তু বিচারপতি তিনি জানিয়েছেন যে এই ঘটনাকে তিনি বিরলের মধ্যে বিরলতম মনে করছেন না, তাই ঘৃণ্যতম অপরাধে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় রায়কে। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মানুষ তারা বিস্মিত হয়ে দেখলেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে প্রথমে এই রায়কে ওয়েলকাম করা হলেও পরবর্তীকালে এই ফাঁসির রায়ের বিপক্ষে নির্যাতিতার মা বাবা মুখ খোলা শুরু করলেন। এখানেই একটা প্রশ্ন যে আজকে আপনার মৃত্যুদণ্ড আপনি চাইতে পারেন, আপনি মৃত্যুদণ্ডের বিরোধিতা করতে পারেন, কিন্তু এই অপরাধ যে সঞ্জয় রায় ঘটিয়েছে সেটা নিয়ে তো কোনো সংশয় নেই। আর আদালত সমস্ত দিক খতিয়ে দেখেই তারপর রায়দান করেছেন। বায়োমেট্রিক, ডিজিটাল ফুটপ্রিন্ট, এমনকি ডিএনএ স্যাম্পেল ম্যাচিং করার পরে যখন আদালত রায় দিয়েছে, প্রামাণ্য নথি না থাকলে আদালত কখনোই রায়দান করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যার মেয়ের সাথে এই ধরনের ঘৃণ্য অপরাধ সংগঠিত হয়েছে, সেই মা বাবা কি করে এই রকম নির্লিপ্ত থেকে শুধু তাই নয়, তার সাথে সাথে তারা ফাঁসির বিরোধিতা করছেন একদিকে, আরেকদিকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন। রাজনৈতিক দল করলে কারোর কিছু বলবার থাকে না। রাজনীতির জায়গা থেকে রাজনৈতিক দল বিরোধীরা সরকারের সমালোচনা করবে, মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করবে, দিস আর কোয়াইট কমন, কোয়াইট ন্যাচারাল। কিন্তু যখন এই ধরনের ঘটনার পরে নির্যাতিতার পরিবারের মা বাবা শাস্তির বদলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, তখন কি তার পিছনে আসলে অন্য রাজনীতি আছে এটা ধরে নেওয়াটা খুব অযৌক্তিক? আপনাদের কি মনে হয়? এই অপরাধ সঞ্জয় রায় করেছে প্রমাণিত। বায়োলজিক্যাল এভিডেন্স, ডিএনএ স্যাম্পল ম্যাচ, মৃতার নখের সাথে স্কিন টিস্যু সঞ্জয় রায়ের মিলে যাচ্ছে, লালারস মিলে যাচ্ছে, সমস্ত কিছু প্রমাণ করে দিয়েছে সঞ্জয় অপরাধী। কিন্তু একটার পর একটা মিথ্যার বুনট, কখনো সেমিনার হল তার পাশের রুম ভাঙা, কখনো পোস্টমর্টেম রিপোর্টে অসঙ্গতি, কখনো হ্যালো বন্ধুরা আমি সোমা বলছি নামক ফেক অডিও ক্লিপ, একের পর এক মিথ্যে তথ্য, পেলভিক বোন ভাঙার তথ্য, 150 গ্রাম সিমেনের তথ্য, বিভিন্ন তথ্য বাজারে এনে মানুষের মনকে বিভ্রান্ত করার যে প্রয়াস প্রথম দিন থেকে শুরু হয়েছিল, আজও সেটা কন্টিনিউ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে নির্যাতিতার বাবা মা যখন নিজেরাই বলেন যে আমরা ফাঁসি চাইছি না, আমরা চাই না সঞ্জয়ের ফাঁসি হোক, তখন কোথাও একটা এই প্রশ্নটা, সন্দেহটা উকি মারে নাকি তাহলে কি পুরোটাই রাজনৈতিক কারণেই সংগঠিত করা হয়েছিল? আমি জানি না আগামী দিন নির্যাতিতার পরিবার, তাদের লোকজন কোনো রাজনৈতিক দলের প্রতীকে ভোটে দাঁড়াবেন কিনা, সে দাঁড়ানোর অধিকার সকলের আছে, কিন্তু যেখানে রাজ্যের মানুষ চাইছে এই ধরনের ঘৃণ্য অপরাধের চূড়ান্ত পানিশমেন্ট হোক। আমি সিপিএম পার্টির কথা বুঝি, সিপিএম পার্টির রাজনৈতিক দ্বিচারিতা আছে। সিপিএম পার্টি এখন বলছে যে আমরা মৃত্যুদণ্ডের বিপক্ষে
এমনকি তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও তারা বলেছে তারা মৃত্যুদণ্ডের বিপক্ষে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, যাকে এই নির্যাতিতার পরিবার সরিয়ে দিয়েছিল কার্যত ঘাট ধাক্কা দিয়ে, বৃন্দা গ্রোভারকে এনেছিল, এনে আবার বলেছে বৃন্দা গ্রোভারকে নাকি তারা আইন শেখাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হঠাৎ করে দেখলাম তিনি বললেন যে কোনো সভ্য সমাজে ফাঁসি হতে পারে না, চলতে পারে না। শামীম আহমেদ আইনজীবী, তিনি সঞ্জয় রায়ের হয়ে আইনি পরিষেবা দেওয়ার জন্য ময়দানে অবতীর্ণ হলেন। বিকাশ ভট্টাচার্য বলছেন সভ্য সমাজে ফাঁসি চলতে পারে না। তো বিকাশবাবুর কাছে আমার সবিনয়ে প্রশ্ন, 2004 সাল, বিকাশদা আপনি তো তখন মেয়র ছিলেন কলকাতার, না সরি বিকাশদা আপনি তখন মেয়র ছিলেন না কলকাতার, আপনি তারপরে মেয়র হয়েছেন, 2005-এ আপনি মেয়র হয়েছেন। 2004 সাল, বুদ্ধবাবু কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি মেয়র ছিলেন না, ঠিক, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, আপনি তখনও কমিউনিস্ট পার্টি করেন বিকাশদা, CPIM করেন। 2004 সালের 14ই আগস্ট, আমি যদি ডেটটা ভুল না করে থাকি, তার কদিন আগে পর্যন্ত কলকাতা মহানগরীতে ধনঞ্জয়ের ফাঁসি চাই বলে মিছিল করেছেন যিনি, তার নাম মীরা ভট্টাচার্য। বুদ্ধবাবুর পরিবার রাস্তায় নেমে মিছিল করেছে, বুদ্ধবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী। কোনো সভ্য সমাজে ফাঁসির মতো সাজা থাকতে পারে না, বিকাশবাবু বলছেন। তো বুদ্ধবাবুর সময় পশ্চিমবাংলাটা অসভ্যের সমাজ ছিল, স্বীকার করে নিলেন বিকাশবাবু, ভালো লাগলো শুনতে। নাকি মীরা ভট্টাচার্য অসভ্য সংস্কৃতির ধারক ও বাহক ছিলেন? কোনটা আমরা কোনটা ধরবো, যে মীরা ভট্টাচার্য অসভ্য সংস্কৃতির ধারক ও বাহক, নাকি না বুদ্ধদেব ভট্টাচার্যের সময় অসভ্য সংস্কৃতির আতুরঘর ছিল বাংলা, কারণ সভ্য সমাজে ফাঁসি থাকতে পারে না। তো বুদ্ধবাবুর জামানায় নাটা মল্লিকের ফাঁসি আমরা তো ভুলিনি, সংবাদ মাধ্যম সে ফাঁসির দড়িতে কি কি মাখানো হবে, কত মোলায়েম দড়ি হবে, সেই নিয়ে আর্টিকেলের পর আর্টিকেল। তখনও ইউটিউব জার্নালিজম এত পপুলার হয়নি, আসেইনি ইউটিউব কার্যত, ইলেকট্রনিক মিডিয়াও কতিপয় হাতে গোনা, তাতেই সারাদিন ধরে দেখানো হতো। বিকাশবাবু আপনার দল ক্ষমতায় ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, সেদিনকে ফাঁসির বিরোধিতা করে রাস্তায় মিছিল করেননি কেন? সেদিনকে কেন আপনি গিয়ে আদালতে গিয়ে ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসির বিরোধিতা করে মামলা করেননি, রিট পিটিশন করেননি? কে বারণ করেছিল বিকাশবাবু আপনাকে? এত জ্ঞানের বুনি দিচ্ছেন, এত ন্যায়নীতির কথা বলছেন, সিপিএমের জামানা আসলে ন্যায়নীতিগুলো কোথায় থাকে বিকাশবাবু? সিপিএমের জামানা আসলে মুখে কুলু পেটে যায়, তাই তো? সমস্যাটা এখানেই। কেন সিপিএম দলটা আজকে শূন্য হয়ে গেছে এটা বোঝার জন্য কোনো পণ্ডিত হতে হয় না। এই সিপিএমের চরিত্রগুলো একটার পর একটা পরপর সামনে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সিপিএমের আসল চারিত্রিক অবস্থানটা কোথায়। নিজেরা ক্ষমতায় থাকলে একরকম, নিজেরা বিরোধী থাকলে একরকম। কিন্তু আমরা সবাই চাই যে তিলোত্তমার খুন এবং ধর্ষণে যে বা যারাই অপরাধী তাদের চূড়ান্ত শাস্তি হোক। আদালতে প্রমাণিত সঞ্জয় রায় এই অপরাধ করেছে, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চায় রাজ্যের মানুষ, মুখ্যমন্ত্রী সেই কথাই বলেছেন। সিবিআইও আদালতে প্লি করেছে, আগামী দিন আদালত যে রায় দেবে সেই রায় সবাইকে মেনে চলতে হবে। তার মধ্যে আরেকটি সংবাদ এসে গেল, পদ্ম সংবাদের খবর, প্রজাতন্ত্র দিবস সদ্য গিয়েছে, তার মধ্যে এ রাজ্যের বুক থেকে পদ্ম সংবাদে ভূষিতা যে নামগুলো সামনে আসতো তার মধ্যে জলজল করছে যে নামটি, সে নামটি স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। এ কোন কার্তিক মহারাজ? এই কার্তিক মহারাজ হচ্ছে সেই কার্তিক মহারাজ যিনি বেলডাঙাতে কার্তিক পুজোর সময় এলইডি লাইট ব্যবহার করে আল্লাহর সম্পর্কে কুৎসিত বাক্য সেখানে প্রয়োগ করার জন্য উস্কানি দিয়েছিলেন সায়ন হালদার নামক একটি ছাত্রকে, টেকনিক্যাল পাঠরতা একটি ছাত্রকে। বেলডাঙা দাঙ্গার অন্যতম কারিগর ছিলেন, কুচক্রী মাথা ছিলেন এই কার্তিক মহারাজ। কোন কার্তিক মহারাজ? যিনি একাধিকবার মহিলাদের সম্পর্কে কুৎসিততম রিগ্রেসিভ মন্তব্য করেছেন, বলেছেন মহিলাদের নাকি লক্ষণ রেখা মানে না, তাই জন্য ধর্ষণ হয়। আসলে কার্তিক মহারাজ হচ্ছে সেই সমাজের প্রতিভূ যেই সমাজ মেয়েদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন রাখতে শেখায়, সেই সমাজ যারা মনুবাদ ব্রাহ্মণ্যবাদকে প্রমোট করে, যারা নারীদের কাজ বলতে বেটি বাঁচাও বেটি পড়াও এর ক্যাম্পেনে দেখায় যে বেটিকে কেন বাঁচাতে হবে, পড়াতে হবে, কারণ তাহলে সে শ্বশুরবাড়ি গিয়ে ভালো করে রুটি বানাতে পারবে। এটাই হচ্ছে মেয়েদের কাজ, যে সমাজ শেখায় সেই সমাজের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কার্তিক মহারাজ। যে কার্তিক মহারাজ হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে লড়তে শেখায়, মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে লড়তে শেখায়, সেই কার্তিক মহারাজ হচ্ছে দাঙ্গাবাজদের প্রতিনিধি। সেই কার্তিক মহারাজকে পদ্মশ্রী দেওয়ায় আমি অন্তত খুব একটা বিস্মিত হইনি।
কারণ সত্যি সত্যি তো পদ্মের শ্রী তো কার্তিক মহারাজরাই বাড়িয়ে চলেছেন। পদ্মের যে আসল চেহারাটা, দাঙ্গা লাগানো দাঙ্গাকারীর চেহারাটা, সেই চেহারাটার আসল মুখটা হচ্ছে কার্তিক মহারাজ। মুখোশ হয়তো অনেকে থাকতে পারেন, কিন্তু মুখটা, আসল মুখটা হচ্ছে এই কার্তিক মহারাজদের। যারা মসজিদের তলায় মন্দির খোঁজার জন্য রোজ মসজিদ ভাঙে, যারা কোনো মানুষের ফ্রিজে কি খাওয়ার আছে সেই অপরাধে তাকে ঘর থেকে বের করে এনে পিটিয়ে খুন করে, যারা কোনো মানুষ কি পোশাক পরিচ্ছদ পরলে তাকে জঙ্গি বলা যায় সেটা ডিফাইন করে নরেন্দ্র মোদী, সেই সমাজের রিপ্রেজেন্টেশন হচ্ছে কার্তিক মহারাজ। তাই খুব স্বাভাবিকভাবেই আজকে এটা পরিষ্কার বুঝতে অসুবিধা হয় না, যেভাবে বিজেপি সমস্ত জায়গায়, সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থার মাথায় আরএসএসের মাথাগুলোকে বসিয়ে রেখে নিজেদের যে মনোভাব, নিজেদের যে এজেন্ডা, দীর্ঘদিন ধরে লালন করা হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এক ভাষা, এক দেশ, এক সংবিধান, এক ধর্মের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে লালন পালন করতে চায়। কার্তিক মহারাজ হচ্ছে তাদের একটা অন্যতম শ্রেষ্ঠ অস্ত্র, যে অস্ত্র 2026-এ ভোটের আগে আবার ডিভিডেন্ড দেবে তাদের, নতুন কোনো দাঙ্গা লাগানোর পরিকল্পনা করে। তাই জন্যই কার্তিক মহারাজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে বিজেপি বার্তা দেয় যে তুমি বেলডাঙ্গায় দাঙ্গা করাতে চেয়েছিলে, এটা তোমার যেরকম সরকারি কর্মচারীদের বোনাস হয় উৎসবের আগে, তুমি এটা তোমার পারফরমেন্সের বোনাস। তুমি দাঙ্গা লাগাতে চেয়েছিলে, তুমি এ রাজ্যে অশান্তির আগুন লাগাতে চাইছো, তোমাকে পুরস্কৃত করা হলো পদ্মশ্রী দিয়ে। এই পদ্মশ্রী আসলে কি শ্রীবৃদ্ধি করলো, নাকি না পদ্মশ্রী আসলে কার্তিক মহারাজকে দিয়ে নিজেই নিজেকে বিশ্রী করে প্রতিপন্ন করলো? এটা পদ্মশ্রী না বিশ্রী, সেই সিদ্ধান্ত আগামী দিন দেশের মানুষ, এই বাংলার মানুষই নেবেন। 2026-এ আবার যখন বাংলার মানুষ তার মতদান করতে যাবেন, পদ্মশ্রীটা আসলে সত্যিকারের শ্রীবৃদ্ধি করছে না বিশ্রী পদ্মশ্রী, সেই সিদ্ধান্ত মুর্শিদাবাদ, বেলডাঙ্গার মানুষই হয়তো জবাব দেবেন। ততদিন তাকিয়ে থাকতে হবে নিশ্চয়ই। আজকে এই পর্যন্তই থাক আলোচনা।